হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আরেকটি নতুন সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। মুভির নাম সার্ভাইভ। 2024 সালে মুক্তি পাওয়া এই মুভির আইএমডিবি রেটিং ছিল 6.7 আউট অফ 10। তাহলে চলো আর দেরি না করে মুভিটি দেখে আসি। মুভির শুরুতে আমরা সমুদ্রের মাঝে একটি বোট দেখতে পাই, যেখানে একটি পরিবার তাদের ছুটি কাটাতে ক্যারিবিয়ান সাগরে আছে। তাদের পরিবারের সদস্য সংখ্যা 4 জন: টম, জুলি, বেন এবং কেসি। টম একজন ওশানগ্রাফার এবং জুলি একজন ডক্টর। এবার তারা স্পেশালি বেনের বার্থডে সেলিব্রেট করতে এখানে এসেছে। সবাই যার যার মতো করে নিজের সময় উপভোগ করছিল। জুলি বোট থেকে নেমে সাঁতার কাটছিল। সেই সময় টম আর বেন ফিশিং করছিল। কিছুক্ষণ পর জুলি অনুভব করে কেউ তাকে নিচের দিকে টানছে, কিন্তু সে পানিতে ডুব দিলে তেমন কিছুই দেখতে পায় না। তারপর সে খেয়াল করে তার আশেপাশের পানি খুব দ্রুতই স্থান পরিবর্তন করছে আর সে নিচের দিকে চলে যাচ্ছে। বোর্ডের ভিতরে কম্পাসেও এই বিপদ ভালোভাবেই খেয়াল করা যাচ্ছিল। জুলি সাহায্যের জন্য টমকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তারা ফিশিংয়ে ব্যস্ত ছিল আর ক্যাসি কানে হেডফোন দিয়ে গান শুনছিল। এজন্য তারা কেউ জুলির ডাক শুনতে পাচ্ছিল না। কিন্তু হঠাৎ এক পর্যায়ে টম জুলির চিৎকারের শব্দ আন্দাজ করতে পারে। সে খেয়াল করে জুলি বোর্ডের ভেতরে নেই, সে পানির মধ্যে চিৎকার করছে। তখন টম দ্রুত গিয়ে জুলিকে উদ্ধার করে। এরপর তারা সন্ধ্যাবেলা বেনের বার্থডে সেলিব্রেট করে এবং সবাই মিলে অনেক আনন্দ করে। কিছু সময় পরে ক্যাসির বয়ফ্রেন্ড তাকে ভিডিও কল করে। তখন ক্যাসির বয়ফ্রেন্ড তাকে বলে, তোমাদের খুব দ্রুত উপকূলে ফিরে আসা উচিত, কারণ খুব বড় ঝড় আসতে যাচ্ছে। নিউজ চ্যানেলগুলো বলছে এই মুহূর্তে পৃথিবীর অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় বড় কোনো তুফান যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। তখন হঠাৎ সিগন্যাল আউটের কারণে তাদের কলটি কেটে যায়। ক্যাসি তার বয়ফ্রেন্ডের কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তারা সমুদ্রের মাঝে ছিল। তখন সে সাথে সাথেই তার মা বাবাকে এই ব্যাপারে ইনফর্ম করে। ঠিক তখন বেন বাইরে কিছু দেখতে পায়। তখন তারা সবাই বাইরে যায় এবং খেয়াল করে তাদের বোর্ডের আশেপাশে অনেকগুলো তিমি ঘোরাফেরা করছে। টম এগুলো দেখে একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে এর আগেও এখানে অনেকবার এসেছে, কিন্তু এই এলাকায় এত তিমি একসাথে কখনো দেখা যায়নি। তখন একটা তিমি তাদের বোর্ডে অনেক জোরে ধাক্কা দেওয়ার কারণে তাদের বোর্ডের ইঞ্জিনে একটু সমস্যা দেখা দেয়, আর সেটা দেখার জন্য টম পানির নিচে নামে। কিন্তু সে যখন ফিরে আসে তখন দেখা যায় তার হাতের পাখনায় অনেকটা ক্ষত হয়েছে। জুলি তখন সেই ক্ষতস্থানটি সেলাই করে দেয়। টম তখন সবাইকে বলে, একটা তিমি ইঞ্জিনে ধাক্কা দেওয়ার কারণে ইঞ্জিনে সমস্যা হয়েছে, আর আমি এই সমস্যাটা এখন ঠিক করতে পারবো না। আমরা এখন এখানে ফেঁসে গেছি, আর এই মুহূর্তে আমাদের উপকূলে পৌঁছানোর জন্য কারোর সাহায্যের প্রয়োজন। এরপর ক্যাসি বাইরে গিয়ে তার বয়ফ্রেন্ডকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। অন্যদিকে জুলি বোর্ডের রেডিওর মাধ্যমে কন্ট্যাক্টের চেষ্টা করতে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো জবাবই আসে না। এই অবস্থায় তারা অনেক চিন্তায় পড়ে যায়। তখন তারা বুঝে উঠতে পারছিল না তারা কি করবে। টম তখন ক্যালকুলেশন করে তাদেরকে বলে, আমাদের কাছে মোটামুটি 4 দিনের মতো খাবার এবং পানি আছে। তারা যখন এইসব বিষয়ে ডিসকাস করছিল তখন তারা খেয়াল করে আকাশ থেকে উল্কাপিণ্ডের মতো কিছু একটা পড়ছে। তখন টম তাদের বোটটিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বোটটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, যার কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। তাদের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তারা বাইরে গিয়ে খেয়াল করে আকাশ থেকে যে আগুনের গোলা পড়েছে সেটা কোনো উল্কা ছিল না, সেটা ছিল স্যাটেলাইট, আর এই কারণে তাদের ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। এই সময় সমুদ্রের ঝড়ের প্রভাব বৃদ্ধি পেতে থাকে, যার কারণে তাদের বোটটি অনেক জোরে দুলছিল। তখন টম তাদের সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলে, যাতে তাদের বোটটি উল্টে গেলেও তারা যেন সবাই ভেসে থাকতে পারে। সেই সময় জুলি খেয়াল করে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এবং ক্যাসি বমি করছে। তার মানে তাদের ওপর গ্র্যাভিটির প্রভাব পড়ছিল। এর এক পর্যায়ে হঠাৎ অনেক জোরে শব্দ হতে থাকে, যার কারণে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সকালে যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা খেয়াল করে তাদের বোটটি একেবারে ড্যামেজ হয়ে গেছে। এরপর তারা বোর্ডের বাইরে বের হয়ে যা দেখে তা তাদের কল্পনাতেও ছিল না। তারা দেখে
তাদের বোর্ডের নিচে কোনো রকম পানি নেই। তাদের চারপাশে একদম পুরোপুরি মরুভূমির মতো ছিল। কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে তারা মরুভূমির মাঝে নয়, তারা এখনও সমুদ্রের মাঝে আছে। তারা মনে করছিল সমুদ্রের পানি এখান থেকে হয়তো অন্য কোথাও শিফট হয়ে গেছে, তার মানে পানি সারফেস এলাকায় চলে গেছে। টম তখন খেয়াল করে তার কাছে থাকা কম্পাসটি ঠিকমতো কাজ করছে না। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা তখন রিয়ালাইজ করতে পারছিল যে তাদের চেনা জানা মানুষগুলোর হয়তোবা মৃত্যু হয়েছে, তারা হয়তোবা আর এখন বেঁচে নেই। ক্যাসি তখন কান্না করতে করতে বোটের ভিতরে চলে যায়, কারণ সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার বয়ফ্রেন্ডের মৃত্যু হয়েছে। এদিকে বেন গত রাতের জন্মদিনের বেলুনগুলো একসাথে আকাশে ছেড়ে দেয়, যাতে করে সেই বেলুনগুলো দেখে তাদেরকে কেউ সাহায্য করতে পারে। টম তখন আবার তার রেডিওর মাধ্যমে আশেপাশের বোটগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যদিও সে জানে না আশেপাশে কোনো বোট আছে কি না, কিন্তু তবুও সে চেষ্টা করছিল, কারণ সমুদ্রে থাকা তাদের মতো আরও অনেকেই হয়তোবা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এভাবে চেষ্টা করতে করতে একসময় একজনের সাথে তাদের কন্টাক্ট হয়, যার নাম ছিল ন্যাটো। তার কাছে ছোট একটি সাবমেরিন ছিল। সে তখন বলে, রাতে যখন ওই ঘটনা ঘটছিল আমি তখন আমার 2 সাথীদের নিয়ে পানির অনেক গভীরে ছিলাম। সে সময় আমার 2 সাথীর মৃত্যু হয়েছে, আর শুধুমাত্র আমিই বেঁচে গেছি। টম তখন ন্যাটোর সাথে ডিসকাস করে এই মুহূর্তে তাদের কি করা উচিত। তখন ন্যাটো বলে, সমুদ্রের পানি আবার 7 দিনের মধ্যেই ব্যাক করবে। আমার যেহেতু সাবমেরিন আছে সেহেতু আমি সার্ভাইভ করে নেব। তোমরা উঁচু জায়গায় কোথাও চলে যাও। তখন টম তাদের পরিবারকে তার সাবমেরিনে নেওয়ার জন্য রিকোয়েস্ট করে। ন্যাটো তখন বলে, আমার সাবমেরিন খুবই ছোট, এটিতে সর্বোচ্চ 3 জনের স্পেস আছে। তখন টম বলে, তাহলে আমার বাচ্চাদের তোমার সাথে নিয়ে নাও, আর আমরা উঁচু কোথাও চলে যাব। প্রথম দিকে ন্যাটো রাজি হতে চায় না, কারণ সে তাদের ওইভাবে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু টম তাকে কোনোভাবে মানাতে সক্ষম হয়, আর বলে সে তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবে। এই পর্যায়ে ন্যাটো রাজি হয়ে যায় এবং সমুদ্রের ম্যাপ অনুযায়ী সে তার লোকেশন জানিয়ে দেয়। টম তখন লোকেশন দেখে বুঝতে পারে সেখানে পৌঁছাতে কমপক্ষে তাদের 2 দিন সময় লাগতে পারে। এরপর তারা তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেলে। তখন টম খেয়াল করে বাহিরে একজন লোক একটি ডগ নিয়ে তার বোটের দিকে আসছে। টম খেয়াল করে লোকটি অনেক ক্লান্ত, তাই সে তার পানির বোতল নিয়ে লোকটির দিকে এগিয়ে যায়। লোকটি তখন পানি পান করে এবং হঠাৎ সেই পানির বোতল দিয়ে টমকে আঘাত করে ফেলে দেয়। এটি দেখে জুলি দৌড়িয়ে সেদিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু জুলি সেখানে পৌঁছানোর আগেই লোকটি তার ছুরি দিয়ে টমের বুকে আঘাত করে দেয়। এটা দেখে জুলি অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তখন ওই সাইকো লোকটি জুলির দিকে তার ছুরিটি ছুঁড়ে মারে, কিন্তু জুলি দ্রুত দৌড়ে তার বোটে এসে গেট লক করে দেয় এবং তার বাচ্চাদের বক্সের ভেতরে লুকিয়ে ফেলে এবং কেজির হাতে একটি ফায়ার গান দিয়ে সে বাহিরে চলে যায়, যাতে সে বাহির থেকে এসে ওই লোকটিকে অ্যাটাক করতে পারে। কিন্তু ওই লোকটি বোটের দরজা ভেঙে ভিতরে এসে পড়ে এবং ভিতরে এসে খাবার খেতে শুরু করে, আর চারদিকে জুলিকে খুঁজতে থাকে। এদিকে জুলি যখন বাইরে আসে তখন ওই সাইকো ডগটি জুলির ওপর অ্যাটাক করে দেয়। জুলি তখন তার ছুরি দিয়ে ওই ডগটিকে মেরে ফেলে। তখন সাইকো লোকটি তার ডগের শব্দ শুনে বাইরে আসে, আর জুলি এই সুযোগে আবার ভিতরে চলে যায়। তখন সাইকো লোকটি আবার পেছন থেকে এসে জুলির ওপর অ্যাটাক করে দেয় এবং তার গলায় চেপে ধরে তাকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই কেজি তার হাতে থাকা ফায়ার গান দিয়ে ওই লোকটিকে শ্যুট করে। এতে করে লোকটি ফায়ার গানের আঘাতে নিচে পড়ে যায়, কিন্তু ফায়ার গানের কারণে বোর্ডে আগুন লেগে যায়। তখন ওই সুযোগে জুলি তার বাচ্চাদের নিয়ে বোর্ডের বাইরে চলে যায়। বাইরে এসে টমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক তখন জুলি খেয়াল করে সেই সাইকো লোকটি বোর্ডের ভেতর থেকে বেরিয়ে আসছে। তখন জুলি তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর তারা একটু বিশ্রাম করতে বসে। তখন জুলি খেয়াল করে সেই লোকটি তাদের পেছনেই আসছে।
তখন তারা আবার সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে কেসি এবং বেন অনেক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু জুলি তাদের থামতে দেয় না। এরপর তারা কিছু দূর যাওয়ার পর একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়, যেটা হয়তো আগে কোনো এক সময় সমুদ্রের মাঝে ক্রাশ করেছিল। তখন তারা সেই বিমানের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। হঠাৎ মাঝরাতে কেসি বাইরে কিছু শব্দ শুনতে পায়। তখন সে বাইরে যায় দেখার জন্য কিসের শব্দ হয়েছে। তখনই দেখা যায় সেই সাইকো লোকটি কেজির উপর অ্যাটাক করতেই যাবে। ঠিক তখনই জুলি পেছন থেকে এসে ওই লোকটিকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে দেয় এবং তার বুকে আঘাত করতে করতে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখে ওই সাইকো লোকটির মৃতদেহ কেউ খুব বাজেভাবে খেয়ে ফেলেছে। সেখানে শুধু তার ক্ষতবিক্ষত দেহটা পড়ে রয়েছে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং সেই স্থানটি ত্যাগ করে আবার হাঁটতে শুরু করে। এরপর তারা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ে, আর তাদের কাছে খাবার কোনো পানীয় ছিল না। তখন বেন তার পিপাসা ধরে রাখতে না পেরে সেখানে জমে থাকা সমুদ্রের কিছু পানি পান করার চেষ্টা করে। এটা দেখে জুলি তখন দ্রুত গিয়ে তাকে বাধা দেয় এবং সেই পানি পান করতে নিষেধ করে, কারণ এতে সে অসুস্থ হয়ে পড়বে। এরপর তারা আবার হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে কিছু স্টেডিয়ামের চেয়ার পড়েছিল। তখন তারা সেখানেই রাতে অবস্থান করার সিদ্ধান্ত নেয়। সেখানে যখন তারা রাতে ঘুমাচ্ছিল তখন জুলি বাহিরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন সে বাহিরে গিয়ে দেখে সেখানে অনেক সামুদ্রিক কাঁকড়া তাদের দিকেই এগিয়ে আসছে। এটা দেখে জুলি অনেক ভয় পেয়ে যায় এবং খুব দ্রুত তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে আবার সামনে এগিয়ে যেতে শুরু করে। এরপর কিছু দূর যাওয়ার পরেই তারা একটি জাহাজ দেখতে পায়, যেটা কন্টেনার শিপ ছিল। তখন তারা সেখানে কয়েকজন লোককে দেখতে পায়, যারা সমুদ্র থেকে পানি চলে যাওয়ার পর থেকেই ওইখানেই ছিল। তখন জুলি সেই কাঁকড়া থেকে বাঁচার জন্য তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা তাদের সাহায্য না করেই কন্টেনারের গেটটি লাগিয়ে দেয়। তখন তারা আর কোনো উপায় না পেয়ে সেই কন্টেনারের উপরে উঠে পড়ে। জুলি তাদের বাচ্চাদের আগে উপরে ওঠাতে গিয়ে তার একটু দেরি হয়, আর তখনই একটি কাঁকড়া এসে জুলির পায়ে কামড় দেয়। কিন্তু জুলি কোনোভাবে উপরে উঠে যায় এবং তারা উপর থেকে খেয়াল করে ওই কাঁকড়ার দল কন্টেনারের একটি ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করছে। সেই সময় কন্টেনারের ভেতরে থাকা সমস্ত লোকের কাছে গান থাকা সত্ত্বেও তারা অতিরিক্ত কাঁকড়ার আক্রমণে রক্তক্ষরণ হয়ে সেখানেই মারা যায়। সেই সময় তারা তিনজন ওপর থেকে তাদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিল। তখন জুলি তার পায়ের যেখানে কাঁকড়ায় কামড় দিয়েছিল সেখানে কাপড় বেঁধে দেয় এবং কিছুক্ষণ পরেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সকালবেলা জুলির যখন জ্ঞান ফিরে তখন সে সেখানে তার সন্তানদের দেখতে পাচ্ছিল না, যদিও ওই কাঁকড়াগুলো তখন আর সেখানে ছিল না। জুলি কন্টেনার থেকে নেমে তার বাচ্চাদের খুঁজছিল, আর ঠিক তখনই সেখানে কেজি চলে আসে। কেজি বলে, অনেকক্ষণ হলো ওই কাঁকড়াগুলো এখান থেকে চলে গেছে, আর ওগুলো চলে যাওয়ার পর আমাদের সাহায্যের জন্য কাউকে খুঁজতে গিয়েছিলাম। তখন তারা সেই কন্টেনারে থাকা মৃত লোকগুলোর কাছ থেকে তাদের গানগুলো নিয়ে নেয়। তখন তারা সেইখানে কিছু খাবার পানীয় পেয়ে যায়, যেগুলো খাওয়ার পর কিছুটা হলেও নিজেদের মধ্যে শক্তি ফিরে পায়। জুলি তখন সেখানে একটি অকিটকি খুঁজে পায়। জুলি তখন দ্রুত সেই অকিটকি দিয়ে ন্যাটোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। ন্যাটো তখন তাদেরকে বলে, অসাবধানতাবশত সেই কাঁকড়াগুলো আমাকেও অ্যাটাক করেছে, কিন্তু আমি কোনোভাবে সেগুলোর কাছ থেকে বেঁচে গেছি। ওই কাঁকড়াগুলো সমুদ্রের মাঝে ফিরে আসার কারণ হলো এগুলো জানতে পেরেছে পানি আবার দ্রুতই এদিকেই ফিরে আসছে, অর্থাৎ কয়েক দিন না, কয়েক ঘন্টার ভেতরেই পানি আবার এখানে চলে আসবে, আর এই কয়েক ঘন্টার ভেতরেই তাদেরকে সাবমেরিনে পৌঁছাতে হবে। এটা শুনে জুলি তার বাচ্চাদের কথা চিন্তা করে অনেক কাঁদতে শুরু করে এবং বলে, এই অল্প সময়ের মধ্যে তোমাকে কিভাবে খুঁজে পাবো, আমাদের কাছে ম্যাপটাও নেই। তখন ন্যাটো তাদেরকে আকাশের দিকে তাকাতে বলে এবং সে তার ফায়ার গান দিয়ে আকাশের দিকে ফায়ার করে। তখন তারা আকাশের দিকে তাকিয়ে সেই ফায়ার গানটি দেখতে পায়। তখন তারা দ্রুত সেই ফায়ার গানের দিকে এগোতে শুরু করে। এভাবে কিছু দূর যাওয়ার পর তারা সেই সাবমেরিনটিকে দেখতে পায়, কিন্তু তারা খেয়াল করে সেই সাবমেরিনের কাছে পৌঁছানোর আগে তার মাঝে একটি উঁচু পাহাড় রয়েছে।
সেই সাবমেরিনের কাছে পৌঁছাতে হলে সেই পাহাড়টি তাদেরকে অতিক্রম করতে হবে। এরপর তারা সামনে এগোতে থাকে। তারা পাহাড়ের সেই ছোট ছোট রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে। এরপর হঠাৎ জুলি এবং তাদের সন্তানদের মাঝে কিছু বড় পাথর পড়ে তাদের মাঝে একটি দেওয়াল তৈরি হয়ে যায়। তখন জুলি তাদেরকে বলে তার কথা চিন্তা না করে দ্রুত সেই সাবমেরিনের কাছে চলে যেতে। তখন তারা দ্রুত সেই ন্যাটোর সাবমেরিনের কাছে পৌঁছে যায়। যদিও তারা তার মাকে ছেড়ে সেখানে যেতে চাচ্ছিল না, কিন্তু তারা বাধ্য হয়ে তার মাকে ছেড়ে সেখানে চলে যায়, কারণ সেই সাবমেরিনে 3 জনের বেশি লোকের জায়গা হবে না। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে ন্যাটো খুব বাজেভাবে আহত হয়ে গেছে। আর সে তাদেরকে বলে, হয়তো আমি আর বাঁচব না, তাই তোমরা 3 জনই এই সাবমেরিনটি ব্যবহার করতে পারবে। এটা শুনেই ক্যাসি তার মাকে বাঁচানোর জন্য দৌড়ে সেদিকে চলে যায়, কারণ তারা 3 জনই এখন এই সাবমেরিনের মাধ্যমে বেঁচে থাকতে পারবে। এদিকে জুলির এখানে পাহাড়ের ভেতর থেকে ছোট ছোট কাকড়া তার দিকেই তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল। তখন জুলি তার হাতে থাকা গান দিয়ে একের পর এক কাকড়াকে শ্যুট করতে থাকে। যখন তার গুলি একদমই শেষ হওয়ার পথে, ঠিক সেই সময় সেখানে ক্যাজি এসে উপস্থিত হয় এবং সেখান থেকে তার মাকে উদ্ধার করে। কিন্তু তবুও সেই কাকড়াগুলো তাদের পিছনেই আসছিল। তারা দ্রুত দৌড়িয়ে সেই সাবমেরিনের ভেতরে ঢুকে যায় এবং সাবমেরিনের দরজাটি বন্ধ করে দেয়। তখন তারা খেয়াল করে সমুদ্রের পানি আবার খুব ভয়ঙ্করভাবে তাদের দিকেই ফিরে আসছে। সমুদ্রের পানি প্রবল জোরে তাদের সাবমেরিনে ধাক্কা দেয়। তখন দেখা যায় জুলির নাক দিয়ে আবার রক্ত পড়তে শুরু করে এবং ক্যাজি আবারও বমি করতে শুরু করে। এরপর তারা সবাই প্রচণ্ড শব্দের কারণে আবার জ্ঞান হারিয়ে ফেলে। কয়েক ঘন্টা পর যখন তাদের জ্ঞান ফিরে আসে, তখন তারা খেয়াল করে তাদের সাবমেরিনটি একটি উপকূলের কাছে আছে। তখন তারা 3 জনই সাবমেরিনের বাইরে বেরিয়ে আসে এবং তারা দেখতে পায় তারা তাদের শহরে আবার ফিরে এসেছে। কিন্তু এখানে তারা ছাড়া আর কেউ জীবিত ছিল না। হয়তো তারাই পৃথিবীর শেষ সার্ভাইভার যারা এখনও পর্যন্ত বেঁচে আছে, আর তাদের এখন এই পরিবেশের মধ্যেই নিজেদের সার্ভাইভ করতে হবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।